নেপাল আবহমান কাল ধরে রাজতন্ত্র শাসিত হিন্দু রাষ্ট্র ছিল। যদিও বৌদ্ধ ধর্মের উৎপত্তি সর্বপ্রথম নেপালে হয়েছে, বৌদ্ধ ধর্ম সেখানে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। আগাগোড়াই নেপালে হিন্দুদের প্রাধান্য, মুষ্টিমেয় কিছু বৌদ্ধ ধর্মের লোক এখনও রয়ে গেছে। হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। হিন্দু ধর্মে ভগবান বুদ্ধকে অবতার হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে। ভগবান বুদ্ধের জন্ম নেপালের তরাই অঞ্চলে, কিন্তু তার সাধনা ও প্রথম ধর্মপ্রচার ভারতের বিহার রাজ্যে। যদিও একটা সময়ে বৌদ্ধ রাজশক্তি ভারতের একটা বিশাল অংশে ও সমগ্র বাংলাদেশে রাজত্ব করে, কিন্তু বৌদ্ধ রাজত্ব বেশি দিন স্থায়ী হতে পারেনি। শ্রীমৎ স্বামী শঙ্করাচার্য ভারতে, বাংলাদেশে ও নেপালে বৌদ্ধ ধর্মের প্রাধান্য সীমিত করে হিন্দু ধর্মের প্রাধান্য পুনঃস্থাপন করেন। এই নেপালে অবস্থিত বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দির হিন্দুদের মহাতীর্থক্ষেত্র। বৌদ্ধরাই সর্বপ্রথম ভারতের শিক্ষা ব্যবস্থাকে ইনস্টিটিউশনালাইজড অর্থাৎ বিদ্যালয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করে। নালন্দা বিশ্ববিদ্যালয় তার বাস্তব উদাহরণ, যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে বখতিয়ার উদ্দিন ইখতিয়ার খিলজি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এটি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন। এখন প্রশ্ন হলো, নেপালে এত মুসলিম এলো কোথা থেকে? আসুন একটু ইতিহাসের দিকে দৃষ্টি দেওয়া যাক। পঞ্চদশ শতকের দিকে নেপালের রাজা রতন মল্লের আমলে কাশ্মীরি কিছু শাল বিক্রেতা শাল বিক্রির জন্য নেপালে যায়। তারা নেপালি মেয়েদের বিয়ে করে সেখানেই থিতু হয়ে যায়। সিপাহী বিদ্রোহের সময়ে কিছু মুসলিম সেনা ইংরেজদের ভয়ে পালিয়ে নেপালে আশ্রয় নেয়। উত্তর ভারত থেকে কিছু মুসলিম অপরাধী ভারতে অপকর্ম করে আইনের হাত থেকে বাঁচার জন্য নেপালে গিয়ে আশ্রয় নেয়। এইরকমই এক আজম খানের পরিবার ভারতে খুন ধর্ষণের অপরাধে পালিয়ে নেপালে আশ্রয় নেয়। নেপালে হিন্দু হিসাবে বসবাস করতে থাকে এবং বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তোলে। সুযোগ বুঝে মাওবাদীদের আমলে তার স্বরূপ প্রকাশ করে। এতদিন লোকে তাকে হিন্দু হিসেবেই জানত। এইভাবে নেপালে মুসলিম জনসংখ্যা হু হু করে বাড়তে থাকে। বেশিরভাগ মুসলিমদের বাস নেপালের তরাই অঞ্চলে। এদের নামাজের জন্য মসজিদ ও বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দেবার জন্য মাদ্রাসা মক্তবের প্রয়োজন হয়ে পড়ে। কিছু মৌলভী সাহেবদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব, ইরান, মালয়েশিয়া ও তুরস্ক থেকে ভাড়া করে আনা হয়। একটি সমীক্ষায় দেখা গেছে ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রচুর সংখ্যক বিদেশি ইসলাম প্রসারের উদ্দেশ্যে নেপালে এসে ঘাঁটি গেড়ে বসেছে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও এরা দেশে ফিরে যায়নি। নেপালের শাসনতান্ত্রিক ব্যবস্থা একটু দুর্বল, ফলে অনেকেই এর সুযোগ নেয়। নেপালে মুসলিমদের জন্য মসজিদ গড়ে উঠতে থাকে। এদের ভিতর কাঠমান্ডুর গ্র্যান্ড জামা মসজিদ সবচেয়ে পুরানো। এরপর প্যান ইসলামিক চিন্তা ভাবনা যত ডেভেলপ হতে থাকে, পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকতে পারে না, এই ভাবনা মুসলিমদের মধ্যে গাঢ় হতে থাকে। কিভাবে সম্ভব? ইসলামের সৃষ্টি লগ্নের মতো বিংশ শতাব্দীতে হত্যার মাধ্যমে ইসলাম বিস্তার ঘটানো সম্ভব নয়। তাই ধর্মান্তকরণের মাধ্যমে ইসলামের বিস্তার ঘটাতে হবে। এই কর্মসূচিকে সামনে রেখে ইসলামের বিস্তার ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আর এই প্রকল্পে ইসলামী দেশগুলো প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করছে। তাদের নিজেদের দেশের লোক না খেয়ে মারা যাচ্ছে, শিশুরা অপুষ্টিতে ভুগছে, তাতে কোনো ভূক্ষেপ নেই। ইসলাম বিস্তারের জন্য টাকা খরচা করতে হবে। বিদেশি অর্থানুকূল্যে নেপালে ব্যাঙের ছাতার মতো মসজিদ গড়ে উঠতে থাকে। ভারতও এর ব্যতিক্রম নয়। সংবাদপত্রের একটি রিপোর্টে দেখেছিলাম
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের একটি গ্রামে মাত্র 2 ঘর দরিদ্র মুসলিমের বাস, কিন্তু ঝাঁ চকচকে বিশাল মসজিদ। তারপর নেপালে হিন্দু রাজতন্ত্রকে উচ্ছেদ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। ভোটের মাধ্যমে আসে মাওবাদী শাসন। এই মাওবাদী শাসন আমলে নেপালে ব্যাপক হারে মুসলিম অনুপ্রবেশ ঘটতে থাকে। পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে ব্যাপক সংখ্যক অবৈধ বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা পিল পিল করে নেপালে ঢুকতে থাকে। পশ্চিমবঙ্গের সিপিএম তৃণমূল শাসকদের মতো নেপালের মাওবাদী শাসকরা অনুপ্রবেশকারী মুসলিমদের আশ্রয় প্রশ্রয়ের ব্যবস্থা করে। এর উদ্দেশ্য একটা দেশের ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে দেওয়া এবং সেই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে সেই দেশ দখল করা। বিনা যুদ্ধে একটি দেশ দখলের আর কি ভালো পদ্ধতি হতে পারে? বাংলাদেশের দিকে একবার তাকিয়ে দেখুন, যেখানে নেপালের 1951 সালে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 1.5%। 2026-এ এসে সেই জনসংখ্যা দাঁড়িয়েছে 5%-এর উপরে। নেপালের জনসংখ্যা 30 মিলিয়ন বা 3 কোটির উপরে। সেখানে মুসলিম জনসংখ্যা 1951 সালে ছিল 2 লাখ। 2026-এ এসে সেই জনসংখ্যা দাঁড়িয়েছে 16 লক্ষের উপরে। অর্থাৎ অন্যান্য দেশের মতো নেপালে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার 7 গুণের উপরে। এখন তারা শরিয়া আইন ও ইসলামী শাসনতন্ত্র চাইছে। ফ্রান্স, জার্মানি যেমন দয়াপরবশ হয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম শরণার্থীদের আশ্রয় দিয়েছিল, সেই আশ্রিত মুসলিম শরণার্থীরা এখন শরিয়া আইনের জন্য দাঙ্গা করছে এবং খ্রিস্টানদের গির্জা ভেঙে ফেলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। নেপালের ক্ষেত্রেও তাই হয়েছে। নেপালের বীরগঞ্জের 2 জন মুসলিম যুবক হিন্দু ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করে। স্থানীয় হিন্দু সম্প্রদায় এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে। তারা জানতো এর জন্য অশান্তি ছড়াতে পারে, জেনে বুঝেই তারা এই কাজ করে। উদ্দেশ্য অশান্তি পাকিয়ে লুটপাট করা। লুটপাটে মুসলিমরা সিদ্ধহস্ত। স্মরণ করুন, নেপালে জেনজি আন্দোলনের সুযোগে মুসলিমরা বিখ্যাত পশুপতিনাথ মন্দির লুট করতে গিয়েছিল। মন্দির লুটপাট করা ভারত উপমহাদেশে মুসলিমদের একটি পুরনো পেশা। ইতিহাস তার সাক্ষী। উত্তেজিত হিন্দু যুবকরা কিছু মসজিদ ভেঙে ফেলে এবং সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। এর রেশ ভারতেও এসে পড়ে। ভারত সরকার সঙ্গে সঙ্গে নেপাল সীমান্ত সিল করে দেয়। পাকিস্তান বাংলাদেশে আওয়াজ উঠে হিন্দুরা আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। ইরানে মুসলিমরাই মসজিদ পুড়িয়ে দিচ্ছে, সে ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই। নেপালে হিন্দু সমাজ বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতন নিয়ে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে। নেপালের মুসলিমরা কেউ স্থানীয় অধিবাসী নয়, সব অনুপ্রবেশকারী বিদেশি মুসলিম। এরা নেপালকে বাংলাদেশ বানাতে চায়। পাকিস্তান, আরব, তুরস্ক ভিত্তিক কিছু প্রতিষ্ঠান এনজিওর ছদ্মবেশে নেপালে ধর্মান্তকরণের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নেপালে যে সকল ইসলামিক এনজিও কাজ করছে তাদের ভিতর নেপাল ইসলামিক ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশন, নেপাল জাকাত ফাউন্ডেশন ইত্যাদি। এরা বিদেশি অর্থে পুষ্ট হয়ে নেপালে এনজিওর আড়ালে ধর্মান্তকরণের কাজ করছে। সবচেয়ে বেশি অর্থ আসছে তুরস্ক থেকে। উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশে অস্থিরতা সৃষ্টি করে ভারতকে চাপে রাখা। নেপালের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শ্রীমতী সুশীলা কার্কি কি বলেছেন একটু শুনে আসি। बङ्गलादेश नहोस् भन्नेमा छौँ। बङ्गलादेश चाहिँ मुलुक नहोस्, किनभने नेपालीहरूले जीवनभरि दुःखै पाएका छन्, अति दुःख पाएका छन्। नेपालीहरूको विकास भएको छैन। परिवर्तनका लागि नभेटेरै होला सबै विदेशिएका छन्, सबै उभाएका छन्। त यो परिस्थितिमा फेरि पनि यहाँ यस्तै किसिमको चाहिँ माराकाट भयो भनेदेखि त फेरि त के होला? त्यसकारण चाहिँ त्यो बङ्गलादेश चाहिँ नबनोस् भन्ने। নেপালও কি তাহলে বাংলাদেশের মতন আন্তর্জাতিক রাজনীতির মিডিয়া ক্ষেত্র হতে যাচ্ছে? একদিকে চীন, অন্যদিকে আমেরিকা নেপালে প্রভাব বিস্তার করতে চাইছে।
নেপাল একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, তার একদিকে চীন, অন্যদিকে ভারত। নেপাল সব ব্যাপারেই ভারতের উপর নির্ভরশীল। নেপালে বড় শিল্প বলতে কিছু নেই। ভারত থেকে খাদ্য, বস্ত্র, ঔষধ না গেলে চলে না, এমনকি নুন পর্যন্ত ভারত থেকে যায়। মাওবাদী সরকারের মাধ্যমে চীন নেপালে প্রভাব বিস্তার কিছুদিনের জন্য করেছিল, বেশি দিন স্থায়ী হতে পারেনি। নেপালের শেষ ভরসা ভারত। নেপালি ও ভারতীয়দের যাতায়াতের জন্য পাসপোর্ট, ভিসা লাগে না। প্রচুর পরিমাণে নেপালি যুবক ভারতীয় ফৌজে কাজ করে। ইরানের জনগণ যেমন ইসলাম ত্যাগ করে রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে, তেমনি নেপালি জনগণের একটা বড় অংশ পুনরায় রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে। গণতন্ত্র মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। রাজতন্ত্রে একজন রাজা শাসন শোষণ করত, আর গণতন্ত্রে হাজারজন রাজা, হাজার টাইপের শাসন শোষণ, যা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। গণতন্ত্রের নামে মমতা ব্যানার্জির শাসন শোষণ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কোনটি ভালো কোনটি মন্দ আমরাই বুঝি না। উত্তরের কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।